নমস্কার সবাইকে, নতুন একটি ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। অবশেষে অনেক টালবাহনার পর ভারতে প্রবেশ করলো বাংলাদেশের ইলিশ। যাই হোক, অনেক সমুদ্র পেরিয়ে পদ্মার জল অনেক ঠেলে তবে ভারতে আসলো পদ্মার ইলিশ, এবং তার জন্যে কম জল ঘোলা হয়নি। ইলিশ শুধু বিখ্যাত এর স্বাদের জন্য নয়, বর্তমানে বাংলাদেশ এবং ভারত দুটি দেশের সম্পর্কের বন্ধনের ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা যথেষ্ট। আজকের ভিডিও আলোচনা করব ইলিশ নিয়ে ভারত এবং বাংলাদেশ দুটি দেশের সেই টানাপোড়েনের গল্প। গত বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার যে পেট্রোপোল স্থলবন্দর আছে সেখান দিয়ে ট্রাকে করে ভারতে প্রবেশ করলো বাংলাদেশের যে ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার গেদে এবং পেট্রোপোল সীমান্ত দিয়ে 20 এবং 22 মোট 42 মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়েও কিন্তু 7300 ইলিশ ত্রিপুরার আগরতলা সেখানেও কিন্তু গিয়েছে। আগামী দিনে পেট্রোপোল সীমান্ত দিয়ে আরও অনেক ট্রাক ভর্তি ইলিশ সেখানে প্রবেশ করবে বলে খবর, এবং প্রাথমিকভাবে এই ইলিশগুলো প্রথমে হাওড়া, শিয়ালদা, শিলিগুড়ি সেই যে পাইকারি বাজার আছে মাছের সেখানে যাবে, এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে সেখানে কিন্তু যাবে। এবং অলরেডি বাজারে এই ইলিশ মাছ কিন্তু অলরেডি চলে এসছে কিছু কিছু বাজারে। গত বুধবার ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, এবং এর জন্য দেওয়া হয়েছে 8টি শর্ত, এবং এখনও পর্যন্ত যা খবর তাতে 12ই অক্টোবর পর্যন্ত কিন্তু ইলিশ রপ্তানি করা হবে। 2420 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। দুর্গা উৎসবের জন্য প্রতি বছর মোটামুটি 10ই সেপ্টেম্বরের মধ্যে ভারতে চলে আসে বাংলাদেশের ইলিশ। বিশেষ করে এই সময় বাঙালিদের প্রিয় দুর্গোৎসব, এবং এই দুর্গোৎসবের সময় প্রত্যেক বছর হাসিনার সরকার কিন্তু পশ্চিমবঙ্গে এই ইলিশগুলো পাঠাতো, এবং পূর্বতন হাসিনা সরকার এটাকে বলতো সৌজন্যের ইলিশ। তো যোগান কম হলেও উৎসবের মরশুমে ঠিকই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ পৌঁছে যেত এপার বাংলায়, কিন্তু চলতি বছরে সেই ধারার পরিবর্তন হলো। প্রথমে এবার কোনো ইলিশ রপ্তানি করা হবে না বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, এবং কারণ হিসেবে বলা হয়েছিল তাদের অভ্যন্তরীণ বাজারে ইলিশ মাছের চাহিদা রয়েছে, এবং সেই অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্যে তারা কিন্তু এবারে কোনো ইলিশ ভারতে পাঠাবে না। আর বিশেষ করে যেহেতু হাসিনা সরকারের পতন ঘটেছে, সুতরাং নতুন যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার তিনি জনগণের বিরুদ্ধে গিয়ে কিন্তু এই ইলিশ পাঠাতে এবার প্রথমে চাননি। তাই সিদ্ধান্ত হয়েছিল এবছর অক্টোবরে তারা কোনো ইলিশ পাঠাবে না পশ্চিমবঙ্গে। বাংলাদেশের জাতীয় রপ্তানি নীতি অনুসারে 2015 সালের 6 সেপ্টেম্বর যেটি প্রকাশিত হয় তাতে ইলিশকে শর্ত সাপেক্ষ রপ্তানি পণ্যের তালিকায় রাখা হয়। শেখ হাসিনা সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও বেশ কয়েক বছর ধরে তারা কিন্তু এই পুজোর মরশুমে কিন্তু ভারতে ইলিশ পাঠাতো। তো এইবার দেখা যাক বিগত কয়েক বছরে বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে কত টাকা তারা ইনকাম করেছে। ইলিশ রপ্তানির প্রথম অনুমতি দেওয়া হয় 2019 সালে। সেবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতি কেজি ইলিশ $6, বাংলাদেশের টাকা অনুসারে 507 টাকা দরে প্রথম 3 চালান পাঠানো হয়েছিল। পরে অবশ্য তার দাম বেড়ে হয় $10। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুসারে 2019-20 অর্থবর্ষে 476 টন বা 4,76,000 কেজি ইলিশ রপ্তানি হয়, এবং এতে আয় হয় $39.5 লাখ। এবং 2020-21 অর্থবর্ষে 1,699 টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,64 লাখ। তখন প্রতি কেজি ইলিশ মাছ দাম ছিল যথাক্রমে $10, $6 ও $8, মানে মাছের ওজন অনুসারে। এবং 2021-22 অর্থবর্ষে 1,230 টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,24 লাখ, এবং প্রতি কেজির রপ্তানি মূল্য ছিল $10। 2022-23 অর্থবর্ষে 1,391 টন ইলিশ রপ্তানি করে আয় হয় $1,38 লাখ। এবং সর্বশেষ 2023-24 অর্থবর্ষে এবারে কিন্তু যথেষ্ট কম ইলিশ রপ্তানি করা হয়েছিল। 802 টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় হয়েছিল $80 লাখ। তখন প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য ছিল $10 বা 1,098 টাকা। অর্থাৎ গত 5 বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশ যে পরিমাণ ইলিশ রপ্তানি করেছে তা তাদের যে বছরের যে ইলিশ
উৎপাদন হয় তার মাত্র 0.29%। এছাড়া যে পরিমাণে ইলিশ মাছের রপ্তানি অনুমোদন দেওয়া হয়, রপ্তানি হয় কিন্তু তার থেকে অনেক কম পরিমাণে। তবে হাসিনা সরকারের পতনের পর চলতি বছর আভ্যন্তরীণ চাহিদার কথা উল্লেখ করে উৎসবের মরশুমে ভারতে ইলিশ না পাঠানোর ঘোষণা করে ইউনিস সরকার। যদিও কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গত 9 সেপ্টেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে একটি আবেদনপত্র যায়। তাতে বলা হয়েছিল দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি যেন বিবেচনা করে দেখা হয়। কিন্তু দুঃখ প্রকাশ করে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন, পশ্চিমবঙ্গবাসীকে শারদীয়ার শুভেচ্ছা, কিন্তু দেশের মানুষকে বঞ্চিত করে এবার ওপার বাংলা ইলিশ পাঠাতে পারবো না আমরা। তিনি জানান, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে ইলিশ মাছ কিনে খেতে পারেন সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষকে সস্তার ইলিশ যোগানোর জন্য মোহাম্মদ ইউনূসের সরকারের এই সিদ্ধান্ত। পদ্মার ইলিশ বিশেষত্ব হলো তার উৎকৃষ্ট স্বাদের জন্য, কিন্তু এর বর্ধিত দামের কারণে কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিক কিন্তু এই ইলিশ মাছের, বিশেষ করে পদ্মা ইলিশের স্বাদ কিন্তু তারা আস্বাদন করতে পারে না। সেই জন্যে এবারে ভারতে ইলিশ মাছ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে শুধু ভারতে নয়, অন্য যে কোনো দেশেও কিন্তু তারা এবার ইলিশ রপ্তানি করবে না বলে জানায়। যাই হোক, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে তারা চিন্তাভাবনা করে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছিল। ফলে দুর্গাপুজোর আগে প্রতি বছরের মতো সেই ইলিশ বাংলা এসে যাওয়ার কথা, কিন্তু তার মধ্যেই নতুন এক জটিলতা তৈরি হয়ে গেল। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান ওই ইলিশ পাঠানোর বিরোধিতা করে দেশের বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ আমদানি রপ্তানি কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলিতে একটি আইনি নোটিশ পাঠান। ফলে ওই ইলিশ এখন ভারতে আসবে কিনা তা নিয়ে আবার নতুন করে সংশয় তৈরি হয়েছিল। এবং ওই নোটিশে আরও বলা হয়েছিল, ভারতে বিশাল সমুদ্র সীমা রয়েছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ ইলিশ উৎপাদন হয়, ফলে ভারতের বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে এবং বাংলাদেশের যে ভারতীয় এজেন্ট আছে বা যারা মাছ রপ্তানিকারক, তারা সারা বছর ধরে পদ্মার যে ইলিশ সেই মাছগুলো মজুত করে এবং বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে সেই পদ্মা ইলিশগুলো ভারতে রপ্তানি করে। এছাড়াও কিন্তু সীমান্ত দিয়েও কিন্তু অবৈধভাবে এইসব মাছ পাচার হয়ে ভারতে আসে। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ ভারতে রপ্তানি ও পাচার হওয়ার কারণে বাংলাদেশের মানুষ বাজারে গিয়ে পদ্মা ইলিশ খেতে পায় না, ফলে দেশের জনগণকে সামুদ্রিক ইলিশ খেতে হয়, যা পদ্মা ইলিশের মতন সুস্বাদু নয়। ওই নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণে ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়। এই অবস্থায় যদি পদ্মার সব ইলিশ ভারতে চলে যায়, তাহলে বাংলাদেশ পদ্মার ইলিশ খেতে পারবে না। এইভাবে বাংলাদেশের জনগণকে পদ্মা ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের জনগণকে পদ্মার ইলিশ খাওয়ানো বাংলাদেশের সরকারের জন্য সমীচীন নয়। এই কথা সত্য যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ভারত থেকে আমদানি করে, কিন্তু ভারত সরকার কখনোই তার নিজের দেশের জনগণের চাহিদা না মিটিয়ে বাংলাদেশে রপ্তানি করে না। যাই হোক, এইসব চাপানোদের মধ্যে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের জলসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ওই ইলিশ উপহার হিসেবে পাঠানো হবে না, বরং রাজস্ব ও বৈদেশিক মুদ্রার জন্য ইলিশ রপ্তানি করবেন তারা। যদিও ইউনূস সরকারের উপদেষ্টার এই যুক্তি মানতে নারাজ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান। তার দাবি, দেশীয় বাজারে ইলিশের যথেষ্ট চাহিদা রয়েছে। ভারতে যে দামে ইলিশ রপ্তানি করা হবে তার থেকে অনেক বেশি দামে বাংলাদেশের বাজারে ইলিশ বিক্রি হচ্ছে, তাই মুনাফার যুক্তি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে ভারতে ইলিশ পাঠানো যাবে না। তার কথার যথেষ্ট যুক্তি আছে, কিন্তু বাংলাদেশের বাজারে ইলিশের যে দাম, বিশেষ করে পদ্মা ইলিশের যে দাম, সেখানে সাধারণ বাংলাদেশি নাগরিক তারা কিন্তু এই পদ্মার ইলিশ খেতে পারে না। কারণ নর্মালি বাংলাদেশে পদ্মা ইলিশ 2000 টাকার আশেপাশে বা তার বেশি দামে বিক্রি হয়, সেটা কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিক তারা কিন্তু এই দামে কিনে খেতে পারে না। আরও বিশেষ করে বাংলাদেশের বাজারে যদি সেটা বিক্রি হয়, সেখানে কিন্তু কোনো ডলার কিন্তু তাদের ইনকাম হবে না, যেটা রপ্তানি করলে বা যদি ভারতে রপ্তানি হয় সেখান থেকে কিন্তু তারা ডলার ইনকাম করতে পারবে, যেটা কিন্তু তাদের দেশীয় বাজারে কিন্তু মাছ বিক্রি হলে কখনোই কিন্তু বৈদেশিক মুদ্রা তারা কিন্তু ইনকাম করতে পারবে না। এইসব নিয়ে মাসখানেক টালবানা চলে। পরে বাংলাদেশের তরফে জানানো হয়, দুর্গাপুজো উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। কিন্তু এই যে বাংলাদেশে এত আভ্যন্তরীণ সমস্যা বা বাধা সত্ত্বেও বাংলাদেশ হঠাৎ যে ভারতে ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিল, সেটা কি কূটনৈতিক কারণে? শেষ মুহূর্তে কেন এই সিদ্ধান্ত বদল হলো তা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টাতেই কি মত বদল? ইউনূস বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করব না,
ওরা আমাদের একমাত্র প্রতিবেশী দেশ, যাদের সঙ্গে আমরা সীমান্ত ভাগ করে নিয়েছি। বাংলাদেশের কূটনীতিকদের একাংশ মনে হয়েছিল উৎসবের আবহে ভারতকে ইলিশ না পাঠানো ঔদ্ধত্য দেখানো হতে পারে, তার প্রভাব পড়তে পারে তিস্তা জলবন্ধন চুক্তি সহ দুদেশের সম্পর্কে। যাই হোক, বাংলাদেশের অবশেষে এই যে ভারতে ইলিশ পাঠানোর যে অনুমতি প্রদান, এটা কিন্তু কূটনীতিকদের একাংশ মনে করছে এটা যথেষ্ট একটা সঠিক সিদ্ধান্ত। কিছু অতি উগ্র ভারত বিদ্বেষী জনগণ ও বিরোধীদের ছাড়া মোহাম্মদ ইউনূস তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং শিক্ষিত। তিনি ভালোভাবেই জানেন বাংলাদেশ অনেকাংশই কিন্তু ভারতের উপর নির্ভরশীল, এবং সেক্ষেত্রে ভারতকে চটিয়ে কিন্তু কখনোই বাংলাদেশ কিন্তু সুস্থভাবে থাকতে পারবে না। কারণ আলু পেঁয়াজ সহ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সম্পূর্ণভাবে ভারত থেকে আমদানির উপর নির্ভর বলে সে দেশের ব্যবসায়ী মহল মনে করে। বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারে আলু এবং পেঁয়াজের দাম কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কারণ সেখানে শুল্ক কমিয়ে ভারত যথেষ্ট কমা দামে সেখানে কিন্তু পেঁয়াজ রপ্তানি করছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হলেও কিন্তু সেখানে কিন্তু বাজার দর কিন্তু সবসময় স্থিতিশীল নয়। নিত্য প্রয়োজনীয় অনেক কিন্তু খাদ্য সামগ্রী তাদের দাম কিন্তু অনেক অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এই সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে আপনারা জানেন বাংলাদেশে মুরগির ডিমের দাম যথেষ্ট বেড়ে গিয়েছিল, কারণ ভারত থেকে সেই পরিমাণে ডিম সেখানে সরবরাহ হচ্ছিল না। বাংলাদেশে একটি ডিম কিনতে হচ্ছিল 15-16 টাকায়, কারণ চাহিদার তুলনায় সেখানে যোগান যথেষ্ট কম ছিল। যাই হোক, ভারত কিন্তু সবসময় বাংলাদেশের পাশে থাকে, এবং ভারত থেকে পড়শি দেশে 2,31,040টি ডিম সেখানে কিন্তু রপ্তানি হলো। এবং বাংলাদেশে এই ডিম রপ্তানি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে একটি ডিমের দাম নেমে আসলো 7 থেকে 8 টাকা, মানে আগে ছিল 15-16 টাকা, সেখান থেকে 7-8 টাকা, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। সুতরাং ভাবুন বাংলাদেশ কত রকমভাবে ভারতের ওপর নির্ভরশীল, অথচ অনেক বাংলাদেশি নাগরিক তারা কিন্তু ভারত বিদ্বেষী এবং সুযোগ পেলেই কিন্তু ভারতের খুঁত ধরে। যাই হোক, মোহাম্মদ ইউনূসের সরকার ভারত থেকে যাতে আলু পেঁয়াজ ডিম এগুলোর সরবরাহ স্বাভাবিক থাকে তার জন্য কিন্তু আবেদন জানিয়েছেন। অথচ দেখুন এত কিছুর পরেও অনেক অতি উগ্র ভারত বিদ্বেষী জনগণ তারা কিন্তু ভারতের এই অবদানকে অস্বীকার করে। বাংলাদেশ যদি ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সে দেশেরই কিন্তু ক্ষতি, কারণ যে তারা ইলিশ রপ্তানি করে কিন্তু বাংলাদেশ কিন্তু বৈদেশিক মুদ্রা বা ডলার তারা কিন্তু ইনকাম করতে পারছে। তবে এই বৈধভাবে যদি বাংলাদেশ সরকার যদি ইলিশে অনুমতি না দেয় সেক্ষেত্রে কিন্তু ভারতে যথেষ্ট পরিমাণে বাংলাদেশের ইলিশ অবৈধভাবে আসে। এতে কিন্তু বাংলাদেশ সরকারের যথেষ্ট কিন্তু লস হয়, কারণ কিছু কিছু নদী আছে এই সময় বিশেষ করে বর্ষার সময় সেখানে কিন্তু সেই যে পাটের যে পচানোর জন্য পাটের বোঝা থাকে সেই বোঝার তলায় কিন্তু ইলিশ মাছের বস্তা বেঁধে দেওয়া হয়, এবং সেইভাবে কিন্তু সীমান্ত পেরিয়ে কিন্তু সেই ইলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এবং এই যে অবৈধ বাণিজ্য এর থেকে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো বৈদেশিক মুদ্রা ইনকাম হয় না, এবং এই রপ্তানি বন্ধ করে দিলে এই চোরা চালান কিন্তু আরও বাড়বে। ইলিশ তো বাজারে এসছে, কত হতে পারে সেই ইলিশের দাম সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের কিন্তু যথেষ্ট একটা কৌতূহল রয়েছে এখন, কারণ সেই দাম কি বিশেষ করে সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে কি, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তো বর্তমানে যে ইলিশগুলি এসেছে সেগুলির ওজন 1 কেজির আশেপাশে। 800 থেকে 1 কেজি ওজনের মাছ সাধারণত 1500 থেকে 1700 টাকা দরে বিকোচ্ছে পাইকারি বাজারে। খুচরো বাজারে আরও দাম বাড়বে, কিন্তু প্রথম চালানে কম ইলিশ আসায় কলকাতার অধিকাংশ বাজারে কিন্তু সেই ইলিশ পৌঁছাতে পারেনি। অন্যদিকে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় মধ্যবিত্ত শ্রেণী বাংলাদেশের ইলিশের স্বাদ পায়নি। এ দফায় উচ্চবিত্তের মানুষরাই কিন্তু বেশি দামে বাংলাদেশের ইলিশ কিনে রসনা তৃপ্ত করছেন। এবং বিশেষ করে যেটা খবর যে এই প্রথমের দিকে কিন্তু এই যে পদ্মার যেসব ইলিশগুলো আসছে সেগুলো কিন্তু বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ কিন্তু চলে যাচ্ছে, আর যেগুলো অতিরিক্ত দাম সেই মাছ কিন্তু উচ্চবিত্ত মানুষ যারা তারা কিন্তু সেই মাছগুলো কিনছেন। একদম সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের নাগালের মধ্যে কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের ইলিশ এখনও কিন্তু আসেনি। কারণ কলকাতার খোলা বাজারে এই মুহূর্তে বাংলাদেশের ইলিশ সাধারণত 2 থেকে 2,500 টাকা কেজি দরে বিক্রি হবে, কারণ সেটা একজন সাধারণ মানুষের পক্ষে কতটা সম্ভব। তবে আমার মতন সাধারণ আমজনতা যাদের একটা মাছের দামে 15 দিনের বাজার খরচা হয় তারা কি পারবে এই এত দামে ইলিশ মাছ খেতে? বিশেষ করে এই পুজোর সময় সাধারণ মানুষ তাদের এই সময় কিন্তু একটা পুজোর ড্রেসপত্র কেনার জন্য যথেষ্ট একটা খরচ হয়, এবং পুজোর সময় আরও অন্যান্য প্রচুর খরচ থাকে। সেই সব খরচ সামলিয়ে আর বিশেষ করে এই বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সেখানে একটা মাছ 2 থেকে 2,500 টাকা দামের কেনা সেটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্তের মানুষের পক্ষে কতটা সম্ভব সেটা যথেষ্ট চিন্তার বিষয়।
কারণ একটা 2-2.5 হাজার টাকার একটা ইলিশ মাছ খাওয়া তাদের কাছে সত্যিই একটা বিশাল বিলাসিতার সামিল। তবে আসার কথা শুনিয়েছেন কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক, যোগান যদি বাড়ে তবে পুজোর আগে ইলিশের দাম কমলেও কমতে পারে। তবে সেক্ষেত্রে পুজোর সময় নিম্নবিত্তের পাতে যদিও না হয়ে পড়ে, হয়তো মধ্যবিত্তের পাতে বাংলাদেশের পদ্মা ইলিশ পড়লেও পড়তে পারে। তবে এর মধ্যে আবার বাংলাদেশে কিন্তু এই যে ভারতে ইলিশ মাছ পাঠানো হয়েছে, এই নিয়ে কিন্তু বাংলাদেশে আবার কিন্তু অশান্তি শুরু হয়েছে। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি পাল্টা যুক্তি চলছে। গত কয়েকদিনে বাংলাদেশের জাতীয় রাজনীতি উত্তাল হয়েছে এই ভারতের ইলিশ পাঠানো নিয়ে। ইলিশ রপ্তানি করে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কারণ ভারতে রপ্তানি করা ইলিশের দাম নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ইউনূস সরকার। কারণ ভারতে প্রতি কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে বাংলাদেশি 1180 টাকা কেজি দরে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 800 টাকা, অর্থাৎ $10 দরে। অথচ যশোরের বড় বাজারে মাছের আড়তে সেখানে কিন্তু পাইকারি প্রতি কেজি ইলিশের বর্তমান দাম চলছে 1650 টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 1200 টাকার সমান। কিন্তু সেই একই ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে 800 টাকা, অর্থাৎ 400 টাকা কম দাম। বর্তমানে বাংলাদেশের বাজারে ইলিশের খুচরো দাম চলছে 2000 টাকার বেশি। ফলে এই বেশি দামে মাছ কিনতে হচ্ছে, যার জন্যে এই বর্তমান ইউনিট সরকারের দিকে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু একটা অভিযোগের আঙুল তুলছে যে তাদের বেশি দামে ইলিশ কিনছে, অথচ ভারতে কিন্তু অনেক কম দামে, যে 800 টাকা কেজি দরে ভারতে সেখানে রপ্তানি করছে, আর তারা কিনছে কোথায় 2000 টাকা কেজি। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকের মনে একটা ক্ষোভের জন্ম দিয়েছে। যদিও এটা প্রশ্ন, কয়জন বাংলাদেশের সাধারণ নাগরিক তারা এই 2-2.5 টাকার কেজি দরের বাংলার পদ্মার ইলিশ তারা কিনে খাবে। আর বর্তমান বাংলাদেশের অর্থনীতির যা খবর অনুসারে সেখানে কিন্তু অল্প কিছু সংখ্যক অতি উচ্চবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়েছে, এবং তারা বিশেষ করে মার্কেটটা যথেষ্ট কিন্তু অস্থির করে তুলছে। কারণ তারা সব কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, এবং অনেক দাম যাই হোক না কেন তারা সেই 2000-5000 টাকা কেজি হলেও তারা সব জিনিস কিনে তারা সেটা কিনছে, এবং বিশেষ করে তার জন্য বাজারের দাম আরও বেড়ে যাচ্ছে, এবং সাধারণ যারা নাগরিক, বাংলাদেশের নাগরিক, তারা কিন্তু সেই যে দামটা তারা কিন্তু তাদের নাগালের বাইরে কিন্তু চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এই তারা এত কিন্তু রাগারাগি করলে কি হবে? যারা বাংলাদেশের যারা প্রশাসক তারা তো যথেষ্ট চিন্তাভাবনা করেই চলতে হয়। বাংলাদেশের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বৃহত্তর স্বার্থে এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতের ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে। তিনি আরও বলেছেন, যে পরিমাণে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনে ইলিশও না। আমাদের বছরে ইলিশ উৎপাদন হয় 5,30,000 টন, সেখান থেকে তো ভারতে আসছে মাত্র 2420 মেট্রিক টন। তাও সম্পূর্ণটা আসবে কিনা তার কোনো ঠিক নেই। বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 5 বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা তাদের মোট ইলিশ উৎপাদনের মাত্র 0.29%। ফলে যে ভারতে ইলিশ রপ্তানি করার জন্য যে বাংলাদেশের বাজারে ইলিশের দাম বেড়ে যাচ্ছে, এটা কোনো সঠিক যুক্তি নয়। কিন্তু যাক, অবশেষে সব জটিলতা কেটে গিয়ে ইলিশ আসছে, আমরা খুশি। বাঙালির সেরা উৎসব দুর্গোৎসবের মরশুমে পদ্মার ইলিশ এবং এর বাঙালির পাতে পড়বে, আমরা খুবই আহ্লাদিত। কিন্তু বাংলাদেশের ইলিশ ভারতে আসলেও তার দাম সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে তো না? এবারেও বড়লোক প্রতিবেশীর বাড়ির ইলিশ মাছের গন্ধ শুকে ঘ্রাণেন অর্ধভোজনম করতে হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের ক্ষমতা আছে পারলে আত্মীয় বন্ধুবান্ধব বা পরিজনদের এক টুকরো বাংলাদেশের ইলিশ বা পদ্মার ইলিশ যদি খাওয়াতে পারেন, চেষ্টা করে দেখবেন, আপনার অনেক পুণ্য হবে। আর সবাইকে আবারও ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা ইউটিউব থেকে দেখছেন আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।